Okay, so this is lecture number 9, and the topic is chemical kinetics. And so, brief introduction. So, আমার নাম শুভদীপ মন্ডল, and আমি একজন PhD student at the Department of Chemistry, IIT Kanpur. Okay, so lecture 9 শুরু করার আগে বেসিক্যালি আগের লেকচারে আমরা ট্রানজিশন স্টেট থিওরি মানে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনের তার যে রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট, সেই রিঅ্যাকশন রেট টেম্পারেচার ডিপেন্ডেন্স নিয়ে আমরা ডিসকাস করছিলাম। মানে আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি বা টেম্পারেচার যদি ভ্যারি করাই, তাহলে রিঅ্যাকশন রেটের উপর তার কি ইনফ্লুয়েন্স হবে, মানে টেম্পারেচারের সাথে রিঅ্যাকশন রেটের যে কি রিলেশন, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম। সো বেসিক্যালি আমরা দেখেছিলাম যে এক্সপেরিমেন্টালি বিভিন্ন যে কেমিক্যাল রিঅ্যাকশনের এক্সপেরিমেন্ট করা হয়েছে, তো এক্সপেরিমেন্টাল অবজারভেশনে কি দেখা গিয়েছিল যে আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে রিঅ্যাকশন রেট জেনারেলি ইনক্রিজ হয়, এবং আমরা যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার ইনক্রিজ করি, মানে ধরা যাক কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন ছিল, সেটা ধরা যাক আর থেকে পি। ওকে, নাও আর ছিল রিঅ্যাক্ট্যান্ট এবং পি ছিল প্রোডাক্ট। ওকে, তো এই কেমিক্যাল রিঅ্যাকশনের আমরা যদি টেম্পারেচার ধরা যায় রিঅ্যাকশন শুরুর আগে একটা আমি রিঅ্যাকশন সেট পারফর্ম করলাম, তার টেম্পারেচার ছিল লেটস সে টি ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, নাও আরেকটা এক্সপেরিমেন্টাল সেট আপ আমি করলাম, সেটা ধরা যাক টি প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো আমরা 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করিয়ে আমরা দুটো এক্সপেরিমেন্টাল সেট আপ করলাম, এবং অবজারভেশনে দেখা গেল যে এই 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করলে বেসিক্যালি রিঅ্যাকশন রেট ডবল হয়ে যায়। আগে যেটা রেট ছিল তো তার দ্বিগুণ হয়ে যায় রিঅ্যাকশন রেট। তো এটা বেসিক্যালি একটা জেনারেল এক্সপেরিমেন্টাল অবজারভেশন করে পাওয়া গিয়েছিল, অবজারভেশনে দেখা গিয়েছিল যে ইন জেনারেল আমরা যদি কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনের রেট টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে রিঅ্যাকশন রেট ইনক্রিজ হয়। ওকে, নাও এর ব্যাকআপ কি, মানে আমরা এটা তো এক্সপেরিমেন্টাল অবজারভেশন, তো বেসিক্যালি আমাদের থিওরিটিক্যালি এটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে না যে কি করে বা কেন আমরা টেম্পারেচার ভ্যারি করালে বেসিক্যালি ইনক্রিজ করালে রিঅ্যাকশন রেট ইনক্রিজ হচ্ছে। তো কেন, মানে রিঅ্যাকশনটা তার কি হচ্ছে, রিঅ্যাকশন কোন একটা বিকারের মধ্যে রিঅ্যাকশনের মধ্যে কি এমন কি ঘটছে যার ফলে রিঅ্যাকশন রেট ইনক্রিজ হচ্ছে। ওকে, তো এটা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বেসিক্যালি আর্হেনিয়াস তার একটা থিওরিটিক্যাল মডেল দিয়েছিলেন, যেটা থেকে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মেকানিজম কিরকম, মানে কেমিক্যাল রিঅ্যাকশন আসলে কিরকম ভাবে ঘটে, মানে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট কিভাবে সেটা যায়। ওকে, কিভাবে সেটা ট্রান্সফার হয়। তো আর্হেনিয়াসের যে ইকুয়েশন, আর্হেনিয়াস বলেছিলেন যে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট কে ইকুয়াল টু সাম constant a times exponential minus EA by RT. Okay, so এখানে কে হচ্ছে রেট কনস্ট্যান্ট এবং EA ছিল অ্যাক্টিভেশন এনার্জি, রাইট? তো অ্যাক্টিভেশন এনার্জি কি ছিল? সো অ্যাক্টিভেশন এনার্জি ছিল আর্হেনিয়াসের কনসেপ্ট। সো বেসিক্যালি তিনি বলেছিলেন বা তিনি ভেবেছিলেন যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন কিভাবে হচ্ছে, প্রথমে আমার একটা বিকারে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল আছে, তো সেটা কেমিক্যাল রিঅ্যাকশন করে প্রোডাক্ট মলিকিউলে ট্রান্সফার করছে। তো সেটা কি করে হচ্ছে যে ওই রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলগুলোকে নিজেদের মধ্যে কোলাইড করে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স টাইপের কমপ্লেক্স তৈরি করে, যেটা রিঅ্যাক্ট্যান্টও নয় প্রোডাক্টও নয়, সেটা মাঝামাঝি অবস্থিত এনার্জি সারফেসে। ওকে, তো বেসিক্যালি যে কোনো রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলকে একটা এক্সট্রা এনার্জি ব্যারিয়ার তাকে অতিক্রম করতে হয়, তবেই সে প্রোডাক্টে যেতে পারে। ওকে, তো আমরা যদি এটা পিকচারিক্যালি দেখি, তো ওয়াই অ্যাক্সিসে ছিল আমাদের পোটেনশিয়াল এনার্জি এবং এক্স অ্যাক্সিসে ছিল রিঅ্যাকশন কোঅর্ডিনেট। তো রিঅ্যাকশন কোঅর্ডিনেট কি আমরা সেটা ডিসকাস করেছিলাম। রিঅ্যাকশন কোঅর্ডিনেট হলো যে কোঅর্ডিনেট বরাবর কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনের ঘটছে সেটা আমরা বুঝতে পারবো, মানে রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্টকে আমরা সেপারেটলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো।
এটা কোনো বন্ড হতে পারে, কোনো অ্যাঙ্গেল হতে পারে, কোনো একটা ডাইহেড্রাল অ্যাঙ্গেল হতে পারে, বা অনেকগুলো বন্ডের কালেকশন হতে পারে। তো এটাকে আমরা যদি পিকটোরিক্যালি দেখি, সো এটা বেসিক্যালি হবে এরকম, তাই তো, যেখানে এটা রিয়াক্ট্যান্ট, এটা প্রোডাক্ট, এবং এটা ছিল অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, যেটাকে আমরা ডবল ড্যাগার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো, এটাকে বলা হয় ডবল ড্যাগার। তো এখান থেকে যে এনার্জি ডিফারেন্স, সো এটা ছিল অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। ওকে, তো এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে এই যে রিয়াক্ট্যান্টের যে এনার্জি ডিফারেন্স, এটাকে আমরা, এটাই হচ্ছে এক্সট্রা এনার্জি, মানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে ট্রান্সফার হওয়ার জন্য রিয়াক্ট্যান্ট মলিকুলকে এই এক্সট্রা এনার্জি তাকে অতিক্রম করতে হচ্ছে, মানে এর বেসিক্যালি একটা পাহাড়ে চড়ার মতো। তো এই যে এক্সট্রা এনার্জি, সেটাকে আমরা বলছি ইএ, সেটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, তো এটা ছিল একটা আর্ডিনার্সের কনসেপ্ট, যে এভাবে রিয়াকশনটা হতে পারে। তো এরপর আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কি করছে সেটা আমরা বুঝতে পেরেছিলাম কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে, মানে তার স্পিড ডিস্ট্রিবিউশন থেকে, রাইট? তো কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে, যেমন কোন একটা বিকারের যদি কেমিক্যাল রিয়াকশন যখন হচ্ছে, তো প্রতিটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের তো ডিফারেন্ট ডিফারেন্ট স্পিড আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটি আছে না, তো তার কাইনেটিক এনার্জিও ডিফারেন্ট। তো প্রতিটা অ্যাটমকে ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করা আমাদের পক্ষে ডিফিকাল্ট, মানে প্রত্যেকটা অ্যাটম কিভাবে তার ডাইনামিক্সটা মুভ হচ্ছে, মানে কিভাবে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাচ্ছে, কার সাথে কি কোলাইড করছে, সেটাকে ট্র্যাক করা খুব ডিফিকাল্ট। তো তার জন্য কি করা হয়, তার জন্য ম্যাক্সওয়েল এবং বোলজম্যান কি করেছিলেন, যে স্ট্যাটিস্টিক্স অফ লার্জ নাম্বারকে, লার্জ নাম্বারের যে কনসেপ্ট তিনি সেটা ভেবেছিলেন, মানে আমার কাছে যদি কালেকশন অফ নাম্বারস থাকে, কালেকশন অফ কোন একটা জিনিস যদি থাকে, তো তার ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করা যায়। ওকে, যেমন এখানে কি আছে, কালেকশন অফ অ্যাটমস বা কালেকশন অফ মলিকুলস আছে কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে, তাই তো, কোনো একটা বিকারে অনেকগুলো মলিকুলস বা অনেকগুলো অ্যাটমস আছে, প্রত্যেকটা অ্যাটমের আলাদা আলাদা কাইনেটিক এনার্জি একটা পার্টিকুলার টেম্পারেচারে। তো প্রত্যেক, যদি 1000টা অ্যাটমস বা মলিকুলস থাকে, 1000টা কাইনেটিক এনার্জি বা সেমও হতে পারে। এরপর প্রত্যেকটা এরপর তার যদি ডিস্ট্রিবিউশন দেখি, মানে একটা পার্টিকুলার কাইনেটিক এনার্জি ভ্যালুতে কতগুলো মলিকুল বা কতগুলো অ্যাটম আছে, সেটাকে আমরা বলি ফ্র্যাকশন অফ নাম্বার অফ মলিকুলস হ্যাভিং দ্যাট কাইনেটিক এনার্জি, রাইট? সেটাও আমরা দেখেছিলাম যে ম্যাক্সওয়েল বোলজম্যান স্পিড ডিস্ট্রিবিউশনটা কিরকম, রাইট? তো ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ফ্র্যাকশন, যেটাকে আমরা ডিফাইন করেছিলাম লেটস সে এন ই ডিভাইডেড বাই এন দিয়ে, মানে এন, এটা হচ্ছে এন টোটাল, মানে টোটাল নাম্বার অফ মলিকুলস বা অ্যাটমস, এবং এন ই হচ্ছে যে নাম্বার অফ মলিকুলস বা অ্যাটমস হ্যাভিং কাইনেটিক এনার্জি ই, মানে কতগুলো মলিকুল বা অ্যাটম একটা ই কাইনেটিক এনার্জি নিয়ে আছে, সেটাই তো ডিস্ট্রিবিউশন না। ধরা যাক 10টা মলিকুল বা 10টা অ্যাটম ই1 কাইনেটিক এনার্জি নিয়ে আছে, দেন 20টা ই2 নিয়ে আছে, দেন 30টা ই3 নিয়ে আছে, এরকম করে। তো আমরা ডিস্ট্রিবিউশনের যে পিকচার পেয়েছিলাম সেটা বেসিক্যালি এরকম ছিল, রাইট? এবং এটা ছিল মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি। ওকে, তো ধরা যাক আমার যে অ্যাক্টিভেশন এনার্জি, সে অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালুটা ধরা যাক এটা, ধরা যাক এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালু। এর পর যত অ্যাটম বা মলিকুলস এর যে এনার্জি থাকবে, সেটা সেই সমস্ত অ্যাটমস বা মলিকুলস বেসিক্যালি রিয়াকশনে পার্টিসিপেট করতে পারবে, আর্হিনিয়াসের কনসেপ্ট হচ্ছে। তো এরপর আমি টেম্পারেচার ইনক্রিজ করালাম। তো টেম্পারেচার ইনক্রিজ করলে কি হলো, যে অ্যাটম বা মলিকুল গুলো ছিল সেটা আরো বেশি র্যান্ডামলি মুভ হতে শুরু করলো, তাই তো, কারণ তাদের গতিশক্তি বা কাইনেটিক স্পিড তাদের বেড়ে গেল, তার ফলে তাদের ডিস্ট্রিবিউশন চেঞ্জ হবে। তাদের যে মোস্ট প্রবাবল যে কাইনেটিক এনার্জি ছিল সেটা এখন কি হবে, হায়ার সাইডের দিকে যাবে। কেন? কারণ কি, টেম্পারেচার ইনক্রিজ করার ফলে স্পিড অনেক বেড়ে গেছে, স্পিড বেড়ে যাওয়া মানে কি, তাদের কাইনেটিক এনার্জিও বেড়ে গেছে অন এন এভারেজ। মোস্ট প্রবাবল যে কাইনেটিক এনার্জি সেটাও ডান দিকে শিফট করবে, রাইট, বেশি কাইনেটিক এনার্জির দিকে। তার ফলে এটাকে যদি আমরা ড্র করি, তো সেটা কি হবে, মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি ডান দিকে শিফট করছে আগের থেকে টেম্পারেচার ইনক্রিজ করার ফলে। এবং এরিয়া বিটুইন দ্য কার্ভ, মানে এরিয়া ইন দ্য কার্ভ মানে হচ্ছে ওই, এই যে ডিস্ট্রিবিউশন কার্ভের যে মাঝখানের যে এরিয়া, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ওকে, শুধুমাত্র এরিয়াটা, মানে তার শেপটা চেঞ্জ হবে। তো এটা এটা ছিল আগে
এটা ছিল আগে লেটস সে T ডিগ্রি সেন্টিগ্রেডে মোস্ট প্রবাবল, এবং এখন যেটা হলো সেটা ধরা যাক T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ধরা যাক যে T ডিগ্রি সেন্টিগ্রেডটা লেস দেন T1 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, মানে টেম্পারেচার আমরা ইনক্রিজ করেছি। তো টেম্পারেচার ইনক্রিজ করানোর ফলে এখন কি হয়েছে, এখন এই যে রিজিয়নটা, এখন বেশি সংখ্যক মলিকুলস বা অ্যাটমস অ্যাক্টিভেশন এনার্জির বেশি এনার্জি নিয়ে আছে, ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তার ফলে কি হবে, বেশি সংখ্যক মলিকুলস বা অ্যাটমস এখন রিয়াকশনে পার্টিসিপেট করতে পারবে, তার ফলে রিয়াকশন রেটও ইনক্রিজ হবে। তো এটা ছিল আরএনএস এর কনসেপ্ট। বেসিক্যালি এইভাবে টেম্পারেচার ইনক্রিজ করার ফলে আমাদের রিয়াকশন রেট ইনক্রিজ হচ্ছে, কারণ কি বেশি সংখ্যক অ্যাটম বা মলিকুল ওই রিয়াকশনে পার্টিসিপেট করতে পারছে এখন। ওকে, নো, বেসিক্যালি এই যে আরহিনিয়াস ইকুয়েশনের যে এই পার্টটা ছিল, আরহিনিয়াস ইকুয়েশনের যে এক্সপোনেনশিয়াল পার্টটা e⁻⁰ এই পার্টটা ছিল যে ফ্র্যাকশন অফ নাম্বারস অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি অর গ্রেটার দেন কাইনেটিক এনার্জি EA। ওকে, হ্যাভিং এনার্জি, বেসিক্যালি নট কাইনেটিক এনার্জি, হ্যাভিং এনার্জি। তো এই যে এক্সপোনেনশিয়াল পার্টটা, এক্সপোনেনশিয়াল মাইনাস EA/RT, যেখানে কি ইএ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। তো এটা বেসিক্যালি যে ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং এনার্জি ইকুয়াল অর গ্রেটার দেন অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, তার মানে যে ফ্র্যাকশন অফ মলিকুলস, কতগুলো ফ্র্যাকশন অফ মলিকুলস অ্যাক্টিভেশন এনার্জির সমান অথবা তার থেকে বেশি এনার্জি নিয়ে আছে। ওকে, তো তো এটা হচ্ছে এই এক্সপোনেনশিয়াল টার্মের মিনিং। এবং তার আর যে এই যে এ পার্টটা যেটা আছে আরহিনিয়াস ইকুয়েশনের যে এ পার্ট, এটাকে বলা হয় প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। বেসিক্যালি প্রি এক্সপোনেনশিয়াল কেন, কারণ এটা এক্সপোনেনশিয়াল টার্মের আগে আসছে, তার জন্য এটাকে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বলা হয়। এবং এটা হচ্ছে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট অ্যাকর্ডিং টু দ্য আরহিনিয়াস ইকুয়েশন। এ হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, নাও এর ভ্যালুটা রিয়াকশন টু রিয়াকশন ভ্যারি করবে, বাট অ্যাকর্ডিং টু আরহিনিয়াস ইকুয়েশন এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশনের জন্য এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, তো দেন আমরা ডিসকাস করেছিলাম যে ক্যাটালিস্টের এফেক্ট নিয়ে, যে ক্যাটালিস্ট কিভাবে কোন একটা রিয়াকশন রেটকে ইনক্রিজ করায়। ওকে, কি ক্যাটালিস্ট কি করছে, কারণ আমরা যদি কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের সাথে ক্যাটালিস্ট অ্যাড করি, তো সেই কেমিক্যাল রিয়াকশনের রিয়াকশন রেট ইনক্রিজ হয়, তাই তো। এবং যদি রিয়াকশন রেট ডিক্রিজ হয় কোন একটা সাবস্টেন্স অ্যাড করার ফলে, সেটাকে আমরা বলি ইনহিবিটর। সো দুটো কনসেপ্ট, একটা হচ্ছে ক্যাটালিস্ট, এটা রিয়াকশন যে রেট সেটা ইনক্রিজ হবে, আর একটা হচ্ছে ইনহিবিটর, এখানে রেটটা ডিক্রিজ হবে। তো ক্যাটালিস্ট অ্যাড করার পর কি হয়, ক্যাটালিস্ট অ্যাড করার ফলে ওই রিয়াকশনের যে এনার্জি প্রোফাইল, যে অ্যাক্টিভেশন এনার্জি, সেটা ডিক্রিজ হয়ে যায়। তারপরে অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ হয়ে যায় মানে কি বেশি সংখ্যক মলিকুল এখন রিয়াকশনে পার্টিসিপেট করতে পারবে, তারপরে রিয়াকশন রেট ইনক্রিজ হয়ে যায়। কিন্তু ইম্পর্টেন্টলি ক্যাটালিস্ট অ্যাড করার ফলে ওই রিয়াকশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তার কোনো চেঞ্জ হয় না। কেন? কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি, যে রেট কনস্ট্যান্ট ফর দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন ডিভাইডেড বাই রেট কনস্ট্যান্ট ফর দ্য ফরওয়ার্ড রিয়াকশন, রাইট? তো ক্যাটালিস্টের প্রেজেন্সে কি হয়, ফরওয়ার্ড রিয়াকশনের রেটও ইনক্রিজ হয়, আবার ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটও ইনক্রিজ হয়, তার ফলে সমানভাবে ইনক্রিজ হয়। তার ফলে আমরা যদি তার রেশিও নিই, তো ফরওয়ার্ড বাই ব্যাকওয়ার্ড যদি রেশিও নিই, তাহলে ওই রেশিওর কোনো চেঞ্জ হয় না, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা তার যে ফ্রি এনার্জি তার কোনো চেঞ্জ হয় না ক্যাটালিস্টের প্রেজেন্সে, শুধু রিয়াকশন রেট কনস্ট্যান্ট বা রিয়াকশন রেট ইনক্রিজ হয়। তো দেন আমরা এনজাইম ক্যাটালিস্ট নিয়েও ডিসকাস করেছিলাম। বেসিক্যালি মাইকেলিস মেন্টেন যে কাইনেটিক্স, কোন একটা বায়োফিজিক্স মানে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে এনজাইম বা প্রোটিন হচ্ছে অনেক এফেক্টিভ ক্যাটালিস্ট, অনেক এফিসিয়েন্ট ক্যাটালিস্ট, রাইট? কারণ তারা অনেক কমপ্লেক্স রিয়াকশন খুব সহজে করতে পারে এনজাইম বা প্রোটিন।
তো তার ফলে কি হয়, আমাদের যে এখনকার দিনে যে বিভিন্ন ক্যাটালিস্ট নিয়ে যেসব কাজকর্ম হয় সেগুলো আমরা চেষ্টা করি যে এনজাইম বা প্রোটিনকে মিমিক করার জন্য, মিমিক মানে তাদের মতো করে সিনথেসিস করার জন্য। তার ফলে কি হবে, আমাদের যে আর্টিফিশিয়াল ক্যাটালিস্ট তারা অনেক বেশি এফিসিয়েন্ট হবে। তো এটা আমরা ট্রাই করি সবসময়, যেরকম আমাদের সালোক সংশ্লেষের সময়, প্ল্যান্ট সালোক সংশ্লেষের সময় বা ফটোসিনথেসিসের সময় যে যেভাবে ফটোসিনথেসিস প্ল্যান্টের মধ্যে কাজ করে, তারা যেভাবে অক্সিজেন প্রডিউস করে সূর্যের আলো থেকে, সানলাইট থেকে, সেটা সেই ধরনের ক্যাটালিস্টকে আমরা বাইরেও প্রডিউস করা বা বাইরে আর্টিফিশিয়ালি সিনথেসিস করার চেষ্টা করি। তাতে কি হয়, ওই ক্যাটালিস্টের এফিসিয়েন্সি বাড়ে, মানে আমরা সেম অনেক বেশি এফিসিয়েন্টলি আমরা অক্সিজেন প্রডিউস করতে পারবো, বা ওয়াটারকে স্প্লিটিং করে তার ওয়াটার থেকে অক্সিজেন প্রডিউস করে আমরা এনার্জি প্রডিউস করতে পারবো, তাকে ফুয়েল সেল বলা হয়, রাইট? সো বেসিক্যালি ইন বায়োলজিক্যাল সিস্টেমে এনজাইম কিভাবে কাজ করে তার জন্য বিভিন্ন মডেল আছে। একটা একটা যেরকম মডেল আছে যে মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স। ওকে, সেখানে কি হয়, সেখানে প্রথমে এনজাইম সাবস্ট্রেটের সাথে ইন্টারাক্ট করে প্রথমে একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে, দেন এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে প্রোডাক্ট তৈরি হয়, রাইট? তো মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স স্কিম যদি আমরা দেখি, প্রথমে এনজাইম আছে, সেটা সাবস্ট্রেটের সাথে রিয়াক্ট করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে, যেটা থেকে প্রোডাক্ট তৈরি হয়। এবং এটা একটা রিভার্সিবল প্রসেস। এই যে প্রসেসটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করার যে প্রসেস, সেটা হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস। এবং ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট K1, রিভার্স K1-1, এবং এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে যে প্রোডাক্ট তৈরির যে রেট, সেটা হচ্ছে লেটস সে K2। ওকে, তো এই এই কাইনেটিক্স এর জন্য আমরা যে রেট K2 আমরা যে রেট অফ দ্য রিয়াকশন সেটা আমরা দেখেছিলাম। যে রেট অফ দ্য রিয়াকশন সেটা ছিল Vmax times S divided by Km plus S, right? S হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, Vmax হচ্ছে ম্যাক্সিমাম রেট, Km হচ্ছে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট। তো এইভাবে আমরা রেটটাকে ডিফাইন করেছিলাম। ওকে, মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স থেকে আমরা আবার যে লাইনওয়েভার বার্ক প্লট, মানে তাকে ডবল রেসিপ্রোকাল প্লট, সেখান থেকে আমরা কিভাবে এনজাইমের যে কাইনেটিক্স এর যে রেট কনস্ট্যান্ট সেটা আমরা কি করে, ক্যাটালিটিক যে রেট কনস্ট্যান্ট সেটা আমরা কি করে বের করব, তার টার্নওভার নাম্বার কি করে বের করব, এগুলো সমস্ত নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। ওকে, নাও আজকে আমরা বেসিক্যালি দেখবো যে কোন একটা কেমিক্যাল রিয়াকশনের জন্য তার মেকানিজম নিয়ে। তো বেসিক্যালি কেমিক্যাল রিয়াকশন কিভাবে হচ্ছে তার মেকানিজম নিয়ে আরেকটা থিওরি আমরা ডিসকাস করব। ওকে, যেটাকে বলা হয় কলিশন থিওরি। সো বেসিক্যালি দুটো খুব প্রচলিত থিওরি আছে, একটা হচ্ছে কলিশন থিওরি আর হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। ওকে, সো আজকে আমরা কলিশন থিওরি নিয়ে ডিসকাস করবো। সো বেসিক্যালি কলিশন থিওরি নামটা থেকেই বোঝা যাচ্ছে যে, সো বেসিক্যালি কি ছিল, যে আর্হিনিয়াস ইকুয়েশন দিয়ে আমরা বেশিরভাগ রিয়াকশনেরই টেম্পারেচার ডিপেন্ডেন্স আমরা এক্সপ্লেন করতে পারতাম। বাট কলিশন থিওরি থেকে কি হচ্ছে, কলিশন থিওরি থেকে আমরা তার রিয়াকশনের যে এনার্জিস্টিক বা তার যে এনার্জেটিক বা মেকানিস্টিক যে অ্যাসপেক্ট, মানে কোন একটা কেমিক্যাল রিয়াকশন আসলে কিভাবে এগোচ্ছে, সেটা নিয়ে আমরা অনেক ইনফরমেশন পেতে পারি কলিশন থিওরি বা ট্রানজিশন স্টেট থিওরি। ওকে, সো এগুলো হচ্ছে এক একটা মডেল, ডিফারেন্ট মডেল, থিওরিটিক্যাল মডেল। তো এই থিওরিটিক্যাল মডেল আমরা কেন মডেল নিয়ে আসি, কারণ কোন একটা এক্সপেরিমেন্টাল অবজারভেশনকে আমরা আরো মাইক্রোস্কোপিক ডিটেলসে বুঝতে চাই। মানে এক্সপেরিমেন্টের কি, এক্সপেরিমেন্টে আমি কোন একটা জিনিস অবজার্ভ করলাম, যে কোন একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তার রেট পেলাম এবং তার টেম্পারেচার ভ্যারি করলাম, তার রেটেরও ভেরিয়েশন পেলাম। সেই যে অবজারভেশন সেটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে না, তবেই তো আমরা সেই রিয়াকশনটা সম্পর্কে অনেক ইনফরমেশন পাবো। সেই রিয়াকশনটা কিভাবে হচ্ছে, রিয়াক্ট্যান্ট মলিকুলগুলো কিভাবে নিজেদের মধ্যে কোলাইড করছে, কিভাবে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হচ্ছে, কিভাবে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই যে ডিটেলস, মাইক্রোস্কোপিক যে ডিটেলস, সেগুলোর জন্য আমরা বিভিন্ন থিওরিটিক্যাল মডেল নিয়ে আসি। মানে কোন একটা আইডিয়া বা কনসেপ্ট থেকে আমরা ইকুয়েশন বা মডেল নিয়ে আসি,
সেখান সেই ইকুয়েশন থেকে আমরা ওই এক্সপেরিমেন্টাল অবজারভেশনকে এক্সপ্লেন করতে পারি। ওকে, এখানে হচ্ছে কলিশন থিওরি হচ্ছে একটা থিওরিটিক্যাল মডেল, যেখান থেকে আমরা কোন একটা কেমিক্যাল রিয়াকশনের এনার্জেটিক বা তার মেকানিস্টিক অ্যাসপেক্ট সম্পর্কে অনেক ইনফরমেশন পেতে পারি। মানে কিভাবে রিয়াক্ট্যান্ট মলিকিউল গুলো কোলাইড করছে দিয়ে প্রোডাক্ট মলিকিউলে ট্রান্সফার করছে সেই ব্যাপারটা। ওকে, সো কলিশন থিওরি প্রথমে জাস্ট ডেভেলপ করা হয়েছিল ম্যাক্স স্ট্রাউজ এবং উইলিয়াম লুইস ডেভেলপ করেছিলেন 1916 এবং 1918 এর মধ্যে। ওকে, সো এক্ষেত্রে নামটা থেকে কি বোঝা যাচ্ছে, কলিশন থিওরি থেকে বেসিক্যালি রিয়াক্ট্যান্ট মলিকিউল গুলো ফার্স্ট নিজেদের মধ্যে কোলাইড করে, একে অপরের সাথে কলিশন করে রিয়াক্ট্যান্ট মলিকিউল গুলো। ওকে, তো তো এই যে কলিশন হচ্ছে রিয়াক্ট্যান্ট মলিকিউল গুলোকে এক, এবং ফার্স্ট অ্যাজাম্পশন কি, কলিশন থিওরির মেন অ্যাজাম্পশন হচ্ছে যে এখানে অ্যাটম বা মলিকিউল গুলোকে না হার্ড স্ফিয়ার ধরা হয়। ওকে, হার্ড স্ফিয়ার মানে কি, যে যে অ্যাটম বা যে মলিকুলই হোক না কেন সেটাকে একটা গোল শক্ত বলের মতো ধরা হয়, হার্ড স্ফিয়ার। ওকে, তো বেসিক্যালি এটা মিথেনও হোক বা ওয়াটার হোক বা কার্বন ডাইঅক্সাইড হোক, যে ধরনের মলিকুলই হোক না কেন এটাকে আমরা একটা হার্ড স্ফিয়ার দিয়ে আমরা অ্যাজিউম করলাম। মানে এক্ষেত্রে ধরা যাক এটা একটা মিথেন মলিকুল, এটা H2O মলিকুল, এটা CO2 মলিকুল, রাইট? তো প্রত্যেকটা মলিকুল দেখতে তার স্ট্রাকচার বা শেপ আলাদা রকমের, বাট প্রত্যেকটা কি আমরা একটা হার্ড স্ফিয়ার দিয়ে আমরা অ্যাজিউম করলাম। ওকে, তো এই যে হার্ড স্ফিয়ার, তো প্রত্যেকটা এরকম প্রত্যেকটা মলিকুল এরকম একটা হার্ড স্ফিয়ার। ওকে, সেটা দিয়ে আমরা একটা মডেল করি। তো এই হার্ড তো এই হার্ড স্ফিয়ারের মধ্যে কলিশন হয়। ওকে, তো রিয়াক্ট্যান্ট মলিকুল গুলো এভাবে নিজেদের মধ্যে প্রথমে কোলাইড করে, তারপরে এই যে কলিশন করছে, তো পার সেকেন্ড পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউমে যে যতগুলো কলিশন করছে রিয়াক্ট্যান্ট মলিকুল গুলো, সেটাকে আমরা বলবো কলিশন ফ্রিকোয়েন্সি। সো একটা টার্ম কলিশন ফ্রিকোয়েন্সি হচ্ছে কাদেরকে বলছি, মানে পার ইউনিট number of collisions per unit time per unit volume। ওকে, মানে রিয়াক্ট্যান্ট মলিকুল গুলো পার ইউনিট টাইম, মানে ধরা যাক সেকেন্ড, পার সেকেন্ডে এবং পার ইউনিট ভলিউমে কতগুলো কলিশন করছে সেটাকে আমরা বলছি কলিশন ফ্রিকোয়েন্সি। ওকে, নাও আরহেনিয়াস ইকুয়েশনে কি ছিল, যে রেট কনস্ট্যান্ট ইকুয়াল টু সাম প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টাইমস এক্সপোনেনশিয়াল মাইনাস A/RT, যেটা এক্সপোনেনশিয়াল যে টার্মটা সেটা ওই অ্যাক্টিভেশন এনার্জি থেকে আসছিল, মানে যতগুলো মলিকুল অ্যাক্টিভেশন এনার্জি বা তার থেকে বেশি এনার্জি নিয়ে আছে তার যে ফ্র্যাকশন সেটা ছিল এক্সপোনেনশিয়াল মাইনাস A/RT। এখন কলিশন থিওরির কনসেপ্টটা কি হলো, যে প্রথমে রিয়াক্ট্যান্ট মলিকুল গুলো নিজেদের মধ্যে কোলাইড করছে। ওকে, এবং সেটা পার ইউনিট টাইম এবং পার ইউনিট ভলিউমে রিয়াক্ট্যান্ট মলিকুল গুলো যতগুলো কলিশন করছে সেটাকে আমরা বলছি কলিশন ফ্রিকোয়েন্সি। ওকে, মানে যত বেশি কলিশন করবে তার কলিশন ফ্রিকোয়েন্সিও তত বেশি হবে এবং তার রিয়াকশন রেটও বেশি হবে। এটা প্রথমে ধারণা ছিল কলিশন থিওরির যে ফার্স্ট কনসেপ্ট, সেটা ছিল এরকম, যে মলিকুল গুলো নিজেদের মধ্যে ছোটাছুটি করছে দিয়ে কোলাইড করছে, যত বেশি কোলাইড করছে তত রিয়াকশন রেট বেশি হবে। তো রিয়াকশনের যে রেট ছিল সেটাকে ইকুয়াল করা হতো কলিশন ফ্রিকোয়েন্সি টাইমস এক্সপোনেনশিয়াল মাইনাস A/RT। ওকে, এটা ছিল কলিশন থিওরি রেট ফার্স্ট কনসেপ্ট অনুযায়ী, এটা ছিল কলিশন ফ্রিকোয়েন্সি। ওকে, তো মানে যত বেশি কলিশন হচ্ছে রিয়াক্ট্যান্ট মলিকুল গুলোর মধ্যে তত বেশি রিয়াকশন রেট বাড়ছে, তাই তো, কারণ রেট প্রপোর্শনাল টু ZAB এক্ষেত্রে। আর এই যে টার্মটা এটা আমরা দেখিয়েছি, এই টার্মটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জির টার্ম, মানে নাম্বার অফ ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং এনার্জি ইকুয়াল টু অর গ্রেটার দ্যান অ্যাক্টিভেশন এনার্জি। বাট এই কলিশন থিওরিতে অনেকগুলো সমস্যা ছিল। কলিশন থিওরিতে কি হচ্ছে, আমরা প্রত্যেকটা মলিকুল গুলোকে হার্ড স্ফিয়ার দিয়ে অ্যাজিউম করছি, তারপরে যে সমস্ত মলিকুল গুলো বা অ্যাটম গুলো হার্ড স্ফিয়ারের মতো দেখতে, সিম্পল যে রিয়াকশন, যে সিম্পল অ্যাটম বা মলিকুলের মধ্যে যে রিয়াকশন হয়
সেগুলো আমরা কলিশন থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারতাম। বাট যেগুলো কমপ্লেক্স রিয়াকশন, মানে যেখানে বড় মলিকুলস আছে বা যেখানে অনেক কমপ্লেক্স স্টাফ হচ্ছে, সেই কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে আমরা এই কলিশন থিওরি দিয়ে তার রেটকে, তার যে এক্সপেরিমেন্টাল রেট, সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারছিলাম। কেন পারছিলাম না? এরপর কোশ্চেন করতে হবে কেন, তাই তো? যে এক্সপেরিমেন্টালি আমি অবজার্ভ করলাম, বাট কলিশন থিওরির একটা আইডিয়াও নিয়ে এলাম। তো সিম্পল রিয়াকশন গুলোর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কলিশন থিওরি যদি তার এক্সপেরিমেন্টাল রেটকে আমি এক্সপ্লেন করতে পারছি, বাট যেগুলো কমপ্লেক্স রিয়াকশন, সেই রিয়াকশন গুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কলিশন থিওরি কাজে আসছে না অতটা, কলিশন থিওরির যে কনসেপ্ট। ওকে, কেন? কারণ কমপ্লেক্স যে রিয়াকশন, সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তাই তো? একটা তো যে কোনো রিয়াকশনের জন্য অ্যাক্টিভেশন এনার্জি তো আছে, আবার কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে এই যে যদি দুটো রিয়াক্ট্যান্ট মলিকুল কোলাইড করে তাহলেই যে রিয়াকশন হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। ওকে, এই জিনিসটা প্রথমে আমাকে ভাবতে হবে। প্রথমে কলিশন থিওরি নিয়ে আমরা ভেবেছিলাম যে যদি দুটো রিয়াক্ট্যান্ট মলিকুলের মধ্যে কোলাইড হয় তাহলেই সেটা প্রোডাক্ট দিয়ে দেবে বা প্রোডাক্ট প্রডিউস করবে। ওকে, এটা আমরা প্রথমে ভেবেছিলাম, কিন্তু এই ব্যাপারটা তো সত্য নয়। কারণ দুটো রিয়াক্ট্যান্ট মলিকুলের মধ্যে যে কোনো উপায়ে যদি কোলাইড হলি যে আমরা প্রোডাক্ট পেয়ে যাব, সেটা তো নয়। তো কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে এটাই প্রবলেম ছিল, যে দুটো মলিকুল বা দুটো অ্যাটমকে একটা তো বেসিক্যালি তাদের কোলাইড হওয়ার জন্য একটা থ্রেশহোল্ড এনার্জি নিয়ে এগিয়ে আসতে হবে। যদি দুটো মলিকুল নিজেদের মধ্যে কোলাইড করে এবং তাদের এনার্জি যদি থ্রেশহোল্ড এনার্জির থেকে বেশি হয়, একটা থ্রেশহোল্ড এনার্জির থেকে বেশি হয়, এবং তাদেরকে একটা প্রপার ওরিয়েন্টেশনে আসতে হবে, তবে সেই কলিশন থেকে আমরা প্রোডাক্ট পাবো, না হলে পাবো না। ওকে, তো বেসিক্যালি কনসেপ্ট ছিল যে একটা থ্রেশহোল্ড এনার্জি কি জিনিস? থ্রেশহোল্ড এনার্জি হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি অফ দ্য রিয়াক্ট্যান্ট, এনার্জি পজেসড বাই দ্য রিয়াক্ট্যান্ট স্পিসিস। ওকে, threshold energy equal to activation energy plus energy of the reacting species, মানে যারা কলিশনে পার্টিসিপেট করছে। ওকে, তো এখন যে আমরা আইডিয়াটাকে মডিফাই করে কি করলাম, যে সমস্ত কলিশনই যে প্রোডাক্ট দেবে সেটা কোনো ব্যাপার নয়। কিছু কিছু কলিশন প্রপার ওরিয়েন্টেশন বা প্রপার এনার্জি নিয়ে নিজেদের মধ্যে কোলাইড করলে তবেই সেই কলিশন থেকে আমরা প্রোডাক্ট পাবো, না হলে পাবো না। তো এই যে কলিশন থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি সেই কলিশনকে বলা হয় এফেক্টিভ কলিশন। ওকে, সো এফেক্টিভ কলিশনের কনসেপ্ট হচ্ছে যে সমস্ত কলিশন থেকে আমরা প্রোডাক্ট পাবো সেই কলিশনগুলো হচ্ছে এফেক্টিভ কলিশন। আগের কনসেপ্ট অনুযায়ী আমরা রেট প্রপোর্শনাল টু জেড এবি করে দিয়েছিলাম, মানে কলিশন ফ্রিকোয়েন্সি, মানে সমস্ত কলিশনই হচ্ছে প্রোডাক্ট দিচ্ছে। মানে যদি রিয়াক্ট্যান্ট মলিকুলগুলো নিজেদের মধ্যে কোলাইড করে তাহলে আমরা ভেবে নিচ্ছিলাম যে সেটা থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি। বাট এই কনসেপ্টটা দিয়ে দেখা গেল যে সিম্পল রিয়াকশন গুলোকে তো আমরা এক্সপ্লেন করতে পারছি, বাট যেগুলো কমপ্লেক্স রিয়াকশন সেগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারছি না। তার জন্য কি ভাবা হলো যে এটা তো নয় যে সমস্ত কলিশন থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি, কিছু কিছু কলিশন যেগুলো নিজেদের মধ্যে কোলাইড করছে এবং একটা প্রপার ওরিয়েন্টেশন নিয়ে কোলাইড করছে নিজেদের মধ্যে এবং একটা থ্রেশহোল্ড এনার্জি নিয়ে আছে, তারাই প্রোডাক্ট দেবে, না হলে বাকি কলিশন গুলো প্রোডাক্ট দেবে না। তো যে কলিশন গুলো থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি সেগুলোকে আমরা বলছি এফেক্টিভ কলিশন। ওকে, যেমন যদি আমরা এক্সাম্পল নিয়ে দেখি, সো ধরা যাক যে ব্রোমোমিথেনের সাথে CH3 এর সাথে OH মাইনাসের যে রিয়াকশন, সেখান থেকে আমরা পাচ্ছি মিথানল প্লাস Br মাইনাস। এটা একটা SN2 টাইপ অফ রিয়াকশন। ওকে, সো বেসিক্যালি এই রিয়াকশনটা হওয়ার জন্য
যদি ওইচ এখানে কি ওইচ মাইনাস এবং এই যে CH3Br বা ব্রোমোমিথেন এই দুটো হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট মলিকুল। তো এই দুটো কলিশন থিওরি অনুযায়ী এই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো প্রথমে নিজেদের মধ্যে কোলাইড করে, এবং যে সমস্ত কলিশন একটা প্রপার ওরিয়েন্টেশন রিয়াকশনটা হওয়ার জন্য ওইচ মাইনাস কে এই CH3Br এর দিকে যে অ্যাটাক করবেন সেটা একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে থাকলে তবেই অ্যাটাক করবে, না হলে অ্যাটাক করবে না। তা ওই প্রপার ওরিয়েন্টেশনে আসতে হবে, তবেই রিয়াকশনটা পসিবল, না হলে পসিবল না। তো এই কলিশন গুলোকে বলা হয় এফেক্টিভ কলিশন। যেমন ধরা যাক তো এটা CH3, এটা ধরা যাক OH মাইনাস, এটা ধরা যাক Br মাইনাস। ওকে, তো এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। তো তার মানে কি, তার মানে হচ্ছে প্রথমে কি হচ্ছে, প্রথমে OH মাইনাস আছে এবং CH3Br একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে আছে। এখন এই OH মাইনাস এইভাবে কার্বনকে অ্যাটাক করে Br মাইনাস কে রিপ্লেস করতে পারবে, তাই তো। তো প্রথমে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা কিভাবে হবে, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। OH মাইনাস এখান থেকে অ্যাটাক করছে, এখান থেকে Br মাইনাস চলে যাচ্ছে, তাই তো। তো এটা হয়ে গেল অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে আমরা মিথানল এবং Br মাইনাস পাবো, তাই তো। মানে একটা প্রপার ওরিয়েন্টেশনে আসতে হচ্ছে। যদি এইভাবে থাকতো CH3Br, তাহলে কি হচ্ছে, এটা তো OH নেগেটিভ, OH মাইনাস, এবং Br হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি Br এর কার্বনের থেকে। তারপরে এই CBr বন্ডের যে ইলেকট্রন সেটা Br এর কাছে বেশি আছে, তারপরে এটাও ডেল্টা নেগেটিভ। তো এই দুটো নেগেটিভ স্পিসিসের মধ্যে কি হবে, রিপালশন হচ্ছে, তাই তো। তার ফলে এই OH মাইনাস এই CH3Br এর অতটা কাছে আসতে পারবে না রিয়াকশন হওয়ার জন্য, দুজন দুজনকে রিপেল করছে। তো এই যে কলিশন, এই ওরিয়েন্টেশনে যদি দুজনের মধ্যে কলিশন হয় তাহলে সেটা প্রোডাক্ট দেবে না, মানে রিয়াকশনটা হবে না। প্রোডাক্ট পাবার জন্য বা রিয়াকশনটা হওয়ার জন্য আমাকে এই পার্টিকুলার ওরিয়েন্টেশনে আসতে হচ্ছে, তবেই OH মাইনাস কার্বনকে অ্যাটাক করে Br কে রিপ্লেস করতে পারবে এবং কেমিক্যাল রিয়াকশন পসিবল হচ্ছে, তাই তো। তো এই যে প্রপার ওরিয়েন্টেশনে আসতে হচ্ছে, মানে সমস্ত কলিশনই আমাকে প্রোডাক্ট দিবে না, বা সমস্ত কলিশন থেকে আমরা কেমিক্যাল রিয়াকশন হবে না। কিছু কিছু কলিশন যেগুলো প্রপার ওরিয়েন্টেশনে আছে, প্রপার ওরিয়েন্টেশনে নিজেদের মধ্যে কোলাইড করছে এবং প্রপার এনার্জি নিয়ে আসছে, যেটা থ্রেশহোল্ড এনার্জি, তারাই আমাকে প্রোডাক্ট দেবে বা তারাই কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করবে। সেগুলোকে আমরা বলছি এফেক্টিভ কলিশন। ওকে, নাও এই যে এফেক্টিভ কলিশন বা প্রপার ওরিয়েন্টেশনে আসার যে প্রবাবিলিটি, মানে কি হচ্ছে, কোন একটা বিকারে আমরা জাস্ট রিঅ্যাক্ট্যান্ট অ্যাড করেছি, আমরা তো আগে থেকে তার ওরিয়েন্টেশনকে ডিফাইন করে দিইনি যে না CH3Br এইভাবেই ওরিয়েন্ট হয়ে থাকবে, OH মাইনাস এভাবে থাকবে, দিয়ে দুজন দুজনকে অ্যাটাক করবে, দিয়ে কেমিক্যাল রিয়াকশন হবে, এইভাবে আমরা তো বলে দিইনি। তো কোন একটা বিকারের মধ্যে রিঅ্যাক্ট্যান্ট আমরা মিশিয়ে দিয়েছি। এখন এই OH মাইনাস এবং CH3Br প্রপার ওরিয়েন্টেশনে আসার যে প্রবাবিলিটি থাকবে একটা, তারা তো বিভিন্ন ওরিয়েন্টেশনে থাকতে পারে, একটা টেম্পারেচারে তারা জাস্ট র্যান্ডামলি মুভ করছে 3D স্পেসে। এই দুজন দুজনকে এই যে প্রপার ওরিয়েন্টেশনে আসার একটা প্রবাবিলিটি থাকবে, মানে সেটা প্রবাবিলিটি ফ্যাক্টর আমরা বলছি P। তো এখন কলিশন থিওরিতে আগের যে ভার্সন ছিল, তো আগের কি ছিল, যে রিয়াকশন রেট ইকুয়াল টু collision frequency times exponential minus EA/RT, এটা ছিল আগে, তাই তো। এখন এই যে প্রপার ওরিয়েন্টেশনের ব্যাপারটা আমাকে ইনভোক করতে হবে, ইনক্লুড করতে হবে, সেটার জন্য আমরা একটা প্রবাবিলিটি ফ্যাক্টর P অ্যাড করব। তো এখন যে রেট সেটাকে আমরা বলছি P টাইমস ZAB এক্সপোনেনশিয়াল মাইনাস EA/RT। ওকে, এটা হচ্ছে এখন রেট, মডিফাইড ভার্সন অফ কলিশন থিওরি, যেখানে প্রবাবিলিটি অফ প্রপার ওরিয়েন্টেশনের ব্যাপারটা ইনক্লুড করা হয়েছে। এটাকে বলা হয় প্রবাবিলিটি ফ্যাক্টর। ওকে,
তো পি এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হবে। এটা একটা প্রবাবিলিটি, তো 0 থেকে 1 এর মধ্যে হবে। তো এটা এটা ছিল মডিফাইড ভার্সন অফ কলিশন থিওরি। মানে আমরা এখন ওই যে থ্রেশহোল্ড এনার্জির কনসেপ্ট এবং যে প্রপার ওরিয়েন্টেশনে আসার যে ব্যাপারটা, তার যে কনসেপ্ট, সেটাকে আমরা ইনক্লুড করেছি এই প্রবাবিলিটি ফ্যাক্টর টার্মের মধ্যে। ওকে, এখন এই কলিশন থিওরি থেকে আমরা কমপ্লেক্স রিয়াকশনেও এক্সপ্লেন করতে পারবো। ওকে, নাও এই যে এখন আমরা যেটা দেখিনি, এই যে সেটা জেড এবির যে এক্সপ্রেশন, জেড এবির যে এক্সপ্রেশন, সেটার মধ্যে না এরকম রুট ই টার্ম থাকবে। এটা যদি আমরা যদি পুরোটা রিগোরাসলি ডিরাইভ করি, তাহলে কলিশন ফ্রিকোয়েন্সির যে এক্সপ্রেশন, সেখানে রুট ওভার টি থাকবে। ওকে, তো তার মানে কি হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য কলিশন থিওরি, সো ফ্রম কলিশন থিওরি, তো এই যে ইকুয়েশন, এটাকে আমরা যদি আরহেনিয়াস ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, সেটা কি হবে, রেট ইকুয়াল টু এ টাইমস এক্সপোনেনশিয়াল মাইনাস ইএ বাই আর টি। তো আরহেনিয়াস ইকুয়েশনে এটা ছিল প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা ছিল কনস্ট্যান্ট, তাই তো। তো এখন কলিশন থিওরি থেকে কি হবে, এ ইকুয়াল টু পি জেড এ বি, এভাবে আমরা লিখতে পারি, তাই তো। কলিশন থিওরির সাথে আরহেনিয়াস থিওরিকে আমরা যদি কম্পেয়ার করে, প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা এখন হয়ে যাবে জেড পি টাইমস জেড এ বি, মানে প্রবাবিলিটি ফ্যাক্টর টাইমস কলিশন ফ্রিকোয়েন্সি। নাও এখন কলিশন ফ্রিকোয়েন্সির যদি আমরা এক্সপ্রেশনটাকে যদি রিগোরাসলি ডিরাইভ করি, তাহলে সেটা প্রপোর্শনাল টু টেম্পারেচার। তো ফ্রম কলিশন থিওরি, যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এ, সেটা হচ্ছে পি টাইমস জেড এবি, মানে কলিশন ফ্রিকোয়েন্সি। তো এই জেড এবিটা আবার হচ্ছে প্রপোর্শনাল টু রুট টি। তো প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটাও প্রপোর্শনাল টু রুট টি হবে, তাই তো। এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। মানে শুধু আরহেনিয়াস ইকুয়েশনে এই যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর যেটা ছিল এ, সেটা ছিল কনস্ট্যান্ট টার্ম, তাই তো। বাট কলিশন থিওরি থেকে আমরা দেখলাম, এবং যে এক্সপ্রেশনটা পেলাম রেটেড, সেটার সাথে আমরা আরহেনিয়াস এক্সপ্রেশনটাকে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে প্রবাবিলিটি ফ্যাক্টর টাইমস কলিশন ফ্রিকোয়েন্সি। এখন কলিশন ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রপোর্শনাল টু রুট টি, তার জন্য এখন প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটাও রুট টির সাথে প্রপোর্শনাল। তার মানে কি, যে আরহেনিয়াস ইকুয়েশনে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা কনস্ট্যান্ট ছিল, এখন কলিশন থিওরি থেকে যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা পেলাম, সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এবং কিভাবে ডিপেন্ডেন্ট, রুট টি এর সাথে সেটা প্রপোর্শনাল। ওকে, তো এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। নাও কলিশন থিওরির এখন অনেক লিমিটেশন আছে। কি ধরনের লিমিটেশন? কলিশন থিওরি থেকে আমরা কমপ্লেক্স রিয়াকশনকে এক্সপ্লেন করতে ভালোভাবে পারি না। কেন পারি না? কেন কলিশন থিওরিতে আমরা মেন অ্যাজাম্পশন ছিল হার্ড স্ফিয়ার্স, তাই তো। মানে সেটা যে কোনো মলিকুলই হোক না কেন, আমরা সেটাকে হার্ড স্ফিয়ার দিয়ে অ্যাজিউম করেছিলাম। মানে মলিকুলের যে স্ট্রাকচারাল অ্যাসপেক্ট, মানে এইচ, তার মধ্যে এইচ আছে না কার্বন আছে, কিভাবে সেটা কোন বন্ডটা কিভাবে ওরিয়েন্টেড কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেই যে স্ট্রাকচারাল অ্যাসপেক্ট, সেটাকে আমরা পুরোপুরিভাবে নেগলেক্ট করে দিয়েছিলাম। তো সেটা নেগলেক্ট করলে তো আমাদের ভালো রেটও ভালোভাবে পাবো না, কারণ রিয়াকশনটা তো একটা মাইক্রোস্কোপিক ইভেন্ট। মানে একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে ইন্টারমলিকুলার ইন্টারাকশন হচ্ছে, তবে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। তো আমরা যদি ওই রিয়াক্ট্যান্ট মলিকুলের পুরো স্ট্রাকচারটাকে যদি একটা গোল বল দিয়ে রিপ্রেজেন্ট করে দিই, তাহলে আমরা সেই স্ট্রাকচারাল অ্যাসপেক্টটাকে পুরোপুরিভাবে নেগলেক্ট করছি। তার ফলে কলিশন থিওরি অতটা অ্যাকিউরেট ভাবে আমরা কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে এক্সপ্লেন করতে পারছি না কলিশন থিওরি দিয়ে। তো এটা ছিল মেন লিমিটেশন। আমরা যদি লিমিটেশন দেখি, কলিশন থিওরি নেগলেক্টস structural aspect of reactant molecules. ওকে, তো এটা গেল কলিশন থিওরি। এবং আমরা যদি ট্রানজিশন, আরেকটা যে থিওরি আমরা বলেছিলাম ট্রানজিশন স্টেট থিওরি, রাইট। সো ট্রানজিশন স্টেট থিওরি থেকে আমরা তার রিয়াকশনের যে মেকানিজম, মেকানিস্টিক যে আন্ডারস্ট্যান্ডিং, সেটাও আমরা পেতে পারবো।
এটাও একটা কলিশন থিওরির মতো, এটা একটা থিওরিটিক্যাল মডেল। ওকে, ট্রানজিশন স্টেট থিওরি বা টিএসটি। ওকে, সো বেসিক্যালি ট্রানজিশন স্টেট থিওরি যে কনসেপ্ট, এটাকে টিএসটি বলা হয় সংক্ষেপে। ট্রানজিশন স্টেটের কনসেপ্টটা সেম, মানে প্রথমে রিঅ্যাক্ট্যান্ট মলিকুল থেকে, ধরা যাক এ এবং বি দুটো রিঅ্যাক্ট্যান্ট মলিকুল, সেগুলো থেকে একটা প্রথমে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, মানে এ ড্যাগার, বা সেটাকে আমরা বলবো ট্রানজিশন স্টেট, মানে যেটা রিঅ্যাক্ট্যান্টও নয় প্রোডাক্টও নয়, সেটা তৈরি হচ্ছে। সেখান থেকে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে তারপর প্রোডাক্ট তৈরি হচ্ছে। ওকে, তো এটাকে যদি আমরা K1 ধরি, এটা যদি K-1 ধরি, এটা হচ্ছে K2। ওকে, তো এই যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুল এবং এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, এই দুটোর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আছে। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরির অ্যাজাম্পশন। রিঅ্যাক্ট্যান্ট মলিকুল এবং অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা ট্রানজিশন স্টেট নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়ামে থাকে। তো তার মানে তার একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও আছে। ওকে, সেখান থেকে তারপর এই অ্যাক্টিভেশন স্টেট থেকে আমরা, ট্রানজিশন স্টেট থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি। তো এর যে রিয়াকশন রেট ট্রানজিশন স্টেট থেকে আমরা যদি ডিরাইভ করি, আমরা ডেরিভেশন এখানে করছি না, সেটা পরের ক্লাসে করবে। তো ট্রানজিশন স্টেট থেকে ডিরাইভ করে আমরা যদি রেটটা ডিরাইভ করি, তাহলে সেটা রেটের যে এক্সপ্রেশন সেটা পাবো সাম রেট কনস্ট্যান্ট কে টাইমস এক্সপোনেনশিয়াল মাইনাস ডেল্টা জি বাই আর-টি, যেখানে ডেল্টা জিটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি। ওকে, তো এটাকে যদি আমরা লিখি, তো এটা হবে কেবিটি বাই এইচ, ওকে, টাইমস এক্সপোনেনশিয়াল মাইনাস ডেল্টা এইচ বাই আর-টি টাইমস এক্সপোনেনশিয়াল ডেল্টা এস বাই আর। ওকে, তো এটা ডেল্টা জি যেটা ড্যাগার, সেটা হচ্ছে gives free energy for the transition state, okay, for activation complex, activated complex. তো এর যে পিক্টোরিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাও এভাবে হবে, মানে প্রথমে রিঅ্যাক্ট্যান্ট মলিকুল থেকে একটা ট্রানজিশন স্টেট বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। এটাকে আমরা ডবল ড্যাগার বলছি, এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট, এবং এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এখন মেইন যে অ্যাজাম্পশন সেটা হলো এই যে ট্রানজিশন স্টেট বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এবং রিঅ্যাক্ট্যান্ট মলিকুল নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, দেন এখান থেকে আমি প্রোডাক্ট পাচ্ছি। বাট এই যে ডেল্টা জি ড্যাগার, সেটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি ফর দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, মানে ডেল্টা জি ড্যাগার, ডবল ড্যাগারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো জি ডবল ড্যাগার, মানে ট্রানজিশন গিভস ফ্রি এনার্জি ফর দ্য ট্রানজিশন স্টেট মাইনাস জি অফ রিঅ্যাক্ট্যান্ট। ওকে, সো সেটাকে ভাঙলে আমরা এনথালপি এবং এনট্রপি টার্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, এবং এটা হচ্ছে কেবিটি বাই এইচ টার্ম। ওকে, তো এই ইকুয়েশনটাকেও আমরা যদি আরহিনিয়াস ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা যদি প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর যেটা পাবো, সেটা প্রপোর্শনাল টু টেম্পারেচার হচ্ছে, তাই তো? কারণ কেবিটি বাই এইচ এটা হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ট্রানজিশন স্টেট থিওরিকে আমরা পাচ্ছি। এটা যদি আমরা আরহিনিয়াস রেট ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর আরহিনিয়াস ইকুয়েশনে যেটা তো আমার রেট কনস্ট্যান্ট টার্ম ছিল, এখন সেটা প্রপোর্শনাল টু টেম্পারেচার হচ্ছে। ওকে, এখানে কেবি হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ওকে, তো এটা ছিল বেসিক্যালি মেইন ট্রানজিশন স্টেট থিওরির কনসেপ্ট। প্রথমে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা ট্রানজিশন স্টেট তৈরি করছে, এবং ট্রানজিশন স্টেট এবং রিঅ্যাক্ট্যান্ট মলিকুল নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়ামে আছে, তারপর ট্রানজিশন স্টেট থেকে প্রোডাক্ট মলিকুলে ট্রান্সফার করছে। এবং যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর সেটা আরহিনিয়াস ইকুয়েশন থেকে সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কলিশন থিওরি থেকে সেটা প্রপোর্শনাল টু রুট টি হয়ে যাচ্ছে, এবং ট্রানজিশন স্টেট থিওরি থেকে আমরা যেটা পাচ্ছি সেটা প্রপোর্শনাল টু টি হচ্ছে। তো এই তিনটে হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, মানে কলিশন থিওরি এবং ট্রানজিশন স্টেট থিওরিতে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, বাট আরহিনিয়াস ইকুয়েশনে সেটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট বা একটা কনস্ট্যান্ট টার্ম। ওকে, Okay, so basically chemical kinetics বেসিক আন্ডারস্ট্যান্ডিংস আমরা এই চ্যাপ্টারে জাস্ট ডিসকাস করলাম। মানে বেসিক্যালি আমরা কিভাবে এক্সপেরিমেন্টাল রেট আমরা পাবো, তার এক্সপেরিমেন্টাল ডেটা থেকে রেট ইকুয়েশনকে কি করে আমরা ডেভেলপ করব,
তার ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন, কোনো কেমিক্যাল রিয়াকশনের অর্ডারের কনসেপ্ট অফ মলিকুলারিটি, তারপর তার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, মানে কেন আমাদের ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশনটা অতটা কনভেনিয়েন্ট ছিল না, সেটা কেন আমাকে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনে নিয়ে যেতে হলো। তো ডিফারেন্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেটের যে এক্সপ্রেশন সেটা কি, তার হাফ লাইফ, মানে কোন একটা রিয়াকশন ইনিশিয়াল থেকে তার রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের হাফে পৌঁছাতে কতটা টাইম লাগবে, সেটা ছিল তার হাফ লাইফ। তো বিভিন্ন অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে হাফ লাইফ এক্সপ্রেশনও বিভিন্ন রকম, কোনোটা রিয়াক্টেন্ট কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট, কোনোটা ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট হলে সেটা কিভাবে ডিপেন্ডেন্ট, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। দেন রিয়াকশন রেটের উপর বিভিন্ন এক্সটার্নাল ফ্যাক্টরস এর ডিপেন্ডেন্সি কিরকম, মানে টেম্পারেচার, ক্যাটালিস্ট এটসেট্রা। টেম্পারেচার ভ্যারি করলে রিয়াকশন রেট কিভাবে চেঞ্জ হচ্ছে, ক্যাটালিস্টের প্রেজেন্সে রিয়াকশন রেট কি করে ইনক্রিজ হচ্ছে, বা ইনহিবিটর কোন একটা কেমিক্যাল রিয়াকশনকে কিভাবে ইনহিবিট করছে, এগুলো নিয়ে ডিসকাস করলাম। দেন এক্সপেরিমেন্টাল ওই যে টেম্পারেচার ডিপেন্ডেন্সি, সে তার যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন সেটাকে আমরা এক্সপ্লেন করার জন্য আর্হিনিয়াস ইকুয়েশন দেখলাম। দেন কোন একটা কেমিক্যাল রিয়াকশনের মেকানিস্টিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা দেখলাম যে ট্রানজিশন স্টেট থিওরি কনসেপ্ট, কলিশন থিওরি কনসেপ্ট, লাইক দিস। তো মোটামুটি ভাবে আমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আরো এরপর হায়ার স্টাডিজে এরপর কেমিক্যাল কাইনেটিক্স যখন পড়বে, সেখানে বেসিক্যালি আমরা মেকানিস্টিক আন্ডারস্ট্যান্ডিংকে আরো ভালোভাবে দেখ, মানে কি করে কোন একটা মলিকুল অপর একটা মলিকুলের সাথে ইন্টারঅ্যাক্ট করে ট্রানজিশন স্টেট বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হচ্ছে, বা সেখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, কি করে এনার্জি, আমরা যদি কোনো এনার্জি কি করে পুরো মলিকুলের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, কি করে আমরা কোন একটা কেমিক্যাল রিয়াকশনকে কন্ট্রোল করতে পারবো, মানে আমরা যদি কোনো একটা পার্টিকুলার বন্ডকে ব্রেক করতে চাই সেটা আমরা কি করে করতে পারবো, এই সমস্ত কনসেপ্ট বা ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে আমরা হায়ার স্টাডিজে পড়বো। ওকে, সো ইয়া, দ্যাটস ইট।